তো দেখো যেটা বলছিলাম আর কি, আজকে প্রথমে আমি তোমাদের বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল তারজাগিস এই সম্বন্ধে একটা ব্রিফ ডিসকাশন করে দেব, এবং এখানে কি কি পয়েন্ট পড়তে লাগে, ঠিক আছে। অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, সবকটা ফ্যাক্টর যদি না জানা থাকে তাহলে কিন্তু পরীক্ষাতে যে কোনো জায়গা থেকে অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করতে পারে। এই শর্ট অ্যানালাইসিসটা আমার করে নাও, তুমি যে কোনো পরীক্ষায়, তুমি রিটিন পরীক্ষায় বসো কি পিএসসি পরীক্ষার ভাইভাতে বসো, কোনোদিনও তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো দেখো প্রথমে তারজাগিস বিয়ারিং ক্যাপাসিটি থেকে আমাদের দুটো পয়েন্ট পড়তে হয়, একটা হচ্ছে অ্যাজাম্পশন পড়তে হয়, আর 2 নম্বর পড়তে হয় ফর্মুলা পড়তে হয়, ঠিক আছে। ফর্মুলাটা মনে রাখতে হয়। তো এখানে এন কিউ বলে একটা টার্ম আসে, আমাকে সুব্রত বলো এন কিউ বলতে কি বোঝো? এনকিউ হলো এটা একটা বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, যেটা ইন্টারনাল ফ্রিকশনের উপর ডিপেন্ড করে, ফায়ারের উপর ডিপেন্ড করে। এটা মেনলি ডেপথের সাথেই এটা রিলেটেড, ডেপথ অফ ফাউন্ডেশন। আমি ভুল বলেছি কোশ্চেনটা, কিউ ইউ বলতে কি বোঝো? কিউ ইউ বলতে গিয়ে আমি এন কিউ বলেছি আর কি। কিউ ইউ বলতে কি বোঝো? আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের এখানে জানতে হবে তারজাগিস বিয়ারিং ক্যাপাসিটির অ্যাজাম্পশনগুলো কি কি আর এর ফর্মুলাগুলো। তারজাগি একটা বেসিক ফর্মুলা দিয়ে গেছিল, ঠিক আছে, বেসিক ফর্মুলা দিয়ে গিয়েছিল। তারজাগি সাহেব বলেছিল যে উনি স্ট্রিপ ফুটিং নিয়ে আলোচনা করেছিলেন। এই অ্যাজাম্পশনটা আমি তোমাদের আগের দিন পড়িয়েছিলাম। আগের দিন আমি যখন সয়েল মেকানিক্সের ক্লাস শুরু করি আর কি, আমার রেগুলার ব্যাচে ইন্টারভিউ স্টুডেন্টদেরও বলেছিলাম সে ব্যাচে আসতে, যারা এসেছিল তারা দেখেছিল যে প্রথম পয়েন্ট হচ্ছে এখানে দেখো, এটা একটু প্রিন্টের গড়বড়ের জন্য প্রথম পয়েন্টটাই এখানে ঢেকে গেছে। তারজাগি এই জেনারেল শেয়ার ফেইলিয়ার, এখানে জেনারেল শেয়ার ফেইলিয়ার সম্বন্ধে লেখা আছে। তারজাগি যে অ্যানালাইসিস করেছিল ওটা জেনারেল শেয়ার ফেইলিয়ার দিয়ে। পরীক্ষার হলে খুব ইম্পর্টেন্ট জায়গা যে জেনারেল শেয়ার ফেইলিয়ার কাকে বলে, পাঞ্চিং শেয়ার ফেইলিয়ার কাকে বলে, লোকাল শেয়ার ফেইলিয়ার কাকে বলে, এগুলো তোমাকে জিজ্ঞাসা করতেই পারে। দ্বিতীয় অ্যাজাম্পশনই দেখো লেখা রয়েছে তারজাগি শ্যালো ফাউন্ডেশন নিয়ে কাজ করেছিল, ঠিক আছে। কিন্তু এটা তো নিজেও বোঝো যে শ্যালো ফাউন্ডেশন কি। শ্যালো ফাউন্ডেশন হচ্ছে, তাপস এখনো জয়েন করে যাচ্ছে আবার, তোমরা এই তাপস তুমি এত পরে জয়েন করলে কেন ক্লাসে? স্যার আমি একটু মানে বাইরে, না তাহলে আর জয়েন করবে না ক্লাসে, পরের দিন থেকে জয়েন করবে না। আমি তাপসকে বলছি, সৃজিতা সুতার তুমি কিন্তু এভরিডে ক্লাসে তুমি ডিস্টার্ব করো পরে জয়েন করে। তুমি যদি ক্লাসে টাইম মতন জয়েন করতে পারো তাহলে আমার কাছে ক্লাস করো, যদি টাইম মতন জয়েন করতে না পারো তাহলে আর নেক্সট ক্লাস থেকে করতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে তারজাগি শুধুমাত্র শ্যালো ফাউন্ডেশন নিয়ে অ্যানালাইসিস করেছেন, ঠিক আছে। কিন্তু পরবর্তী সময় কি দেখা যাচ্ছে যে ফাউন্ডেশন তো শুধু শ্যালো হয় না, অনেক রকম ফাউন্ডেশন হতে পারে। রেক্ট্যাঙ্গেল ফাউন্ডেশন হতে পারে, স্কোয়ার ফাউন্ডেশন হতে পারে, সার্কুলার ফাউন্ডেশন হতে পারে। তাহলে তারজাগিস যে অ্যাজাম্পশন স্ট্রিপ ফাউন্ডেশন সেটা সব জায়গায় কিন্তু খাটছে না। তাহলে কি অসুবিধা হচ্ছে? একটা শেপের অসুবিধা হচ্ছে, এইটা হচ্ছে মূল সমস্যা। তারজাগি শুধু বলেছিল স্ট্রিপ ফুটিং সম্বন্ধে, কিন্তু অ্যাকচুয়ালি তো শুধু স্ট্রিপ ফুটিং হয় না, স্ট্রিপ ফুটিং হয়, রেক্ট্যাঙ্গুলার হয়, স্কোয়ার হয়, সার্কুলার হয়। এতগুলো ফুটিং সম্বন্ধে তারজাগি কিছু বলে যায়নি, ফলে সেটাই পার্টিকুলার তারজাগির ফর্মুলাটা মডিফাই করতে হয়। এটা ছিল তারজাগির ফর্মুলার প্রথম ডিসঅ্যাডভান্টেজ। দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ তারজাগি যখন অ্যানালাইসিস করেছিল সেখানে ওয়াটার টেবিল সম্বন্ধে তারজাগি কিছু বলেনি, ঠিক আছে। তো ওয়াটার টেবিল পরবর্তী দেখা যায় কি, তুমি ফাউন্ডেশন কাটতে গিয়ে তুমি জলের লেয়ার তোমার ফাউন্ডেশনের মধ্যে চলে আসতে পারে। এই সমস্যা যারা প্র্যাকটিক্যালি কাজ করেছে বহুবার তাদের ফেস করতে হয়। তাহলে ওয়াটার টেবিল সম্বন্ধেও তারজাগি কিছু বলেনি, কিন্তু বাস্তবে তো জলের নিচে ওয়াটার টেবিল রয়েছে, তার মুভমেন্টও হয়। তো তার জন্য একটা এফেক্ট চলে আসে তোমার বিয়ারিং ক্যাপাসিটি কিউ ইউ এর ওপর। এই সম্পূর্ণ জায়গাটা তোমাকে কিন্তু গুছিয়ে জানতে লাগবে, তা না হলে পরীক্ষায় অ্যান্সার করা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তাই দেখো তারজাগির যে অ্যাজাম্পশনগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না, কারণ আগের দিনের ক্লাসে তোমরা প্রত্যেকে ছিলে, সেখানে অ্যাজাম্পশনগুলো দেখেছো। আমাদের এখানে শুধু দুটো জায়গা লাগবে, তারজাগি স্ট্রিপ ফুটিং সম্বন্ধে বলেছিল, আর কিউ ইউ হচ্ছে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে। তাহলে তারজাগি যেটা মূল ফর্মুলা আমি অলরেডি লিখে রেখেছি এখানে, কি তারজাগি স্ট্রিপ
ফুটিং সম্বন্ধে বলেছিল কিউ ইউ ইকুয়ালস টু সি এন সি প্লাস গামা ইন্টু ডিএফ ইন্টু এন কিউ প্লাস 0.5 গামা ইন্টু বি ইন্টু এন গামা, এইটুকুন শুধু উনি কথা বলেছিলেন। এবার দেখো প্রত্যেকটা প্যারামিটার সম্বন্ধে তোমাকে বেসিক নলেজ তোমার থাকতেই হবে। এখানে সি কি? সি হচ্ছে কোহেশন, ঠিক আছে, এটা তুমি জানলে সি কোহেশন। এবার তোমাকে দু ধরনের সয়েল নিয়ে আলোচনা করতে হবে, টোটাল শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন, তুমি যাই বলো না কেন, একটা ক্লেই সয়েল, একটা স্যান্ডি সয়েল। যদি তোমাকে বলে দেয় স্যান্ডি সয়েল, ঠিক আছে, যদি তোমাকে কোশ্চেনে বলা থাকে স্যান্ডি সয়েল, স্যান্ডি সয়েল, স্যান্ডি সয়েল মানে কি? স্যান্ডি সয়েল ইজ ডিফাইন্ড অ্যাট দ্যাট পার্টিকুলার সয়েল অ্যাট হুইচ কোহেসিভ নেচার ইজ জিরো। তার মানে বালি, সোজা কথায় বালিকে আমরা স্যান্ডি সয়েল বলি। আর কোহেশনটা কি? কোহেশনটা একটা প্রপার্টি। কীরকম প্রপার্টি? তুমি আটা মাখছো বা ময়দা মাখছো বা ধরো তুমি প্রতিমাই তৈরি করছো মাটি দিয়ে, ঠিক আছে, এটা কিন্তু মাটির প্রপার্টি না, এটা আটায়ও এই প্রপার্টি দেখা যায়, ময়দায়ও এই প্রপার্টি দেখা যায়। মলিকিউলগুলোকে একসাথে জুড়ে রাখার জন্য যে প্রপার্টি, সেটাকে কোহেশন বলে, ঠিক আছে। তাহলে স্যান্ডি সয়েল, বালির ক্ষেত্রে তো এরকম কোনো প্রপার্টি নেই, তাহলে স্যান্ডি সয়েলের ক্ষেত্রে কোহেশনের ভ্যালুটা হয় সবসময় জিরো। আর যদি তোমাকে বলা হয় ক্লেই সয়েল, আর কোশ্চেন পেপারে ক্লেই সয়েল বলা থাকতে পারে, ক্লেই সয়েলের ক্ষেত্রে কি? ফাই, ফাই হচ্ছে জিরো। আচ্ছা ফাই কি? এবার প্রশ্ন আসে যে স্যার ফাই কি? আমাকে একজন বলো, সুব্রতা বলো, ফাই কাকে বলে? ইন্টারনাল ফ্রিকশন বিটুইন পার্টিকেল। দেখো অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, তুমি প্রত্যেকটা টার্মই তুমি ভুল বলো, ঠিক আছে, প্রত্যেকটা টার্ম যদি ভুল বলো তাহলে কিন্তু চাকরি পাওয়া সত্যি কঠিন। হ্যাঁ, আমি তোমাকে অনেক ইন্টারভিউ নিয়েছি, তো প্রায় 15 থেকে 20টা ইন্টারভিউ নিয়েছি, তুমি বেশিরভাগ টার্ম তুমি ভুল বলো, এবং এগুলো বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং টার্ম। তাহলে সি এর প্রপার্টি কি আর ফাই এর প্রপার্টি কি? সি কোন ধরনের সয়েলের ক্ষেত্রে ভ্যালিড থাকে আর ফাই কোন ধরনের সয়েলের ক্ষেত্রে ভ্যালিড থাকে, এই জায়গাটা তুমি জানলে। আর যে প্রথম ফর্মুলা লিখেছি এটাকে 1 নম্বর ফর্মুলা আমি দিয়ে দিলাম, ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এটা শুধুমাত্র তারজাগি সাহেব বলে গেছেন এবং উনি বলেছেন স্ট্রিপ ফুটিংয়ের জন্য এই পার্টিকুলার ফর্মুলাটা ভ্যালিড। এবার ক্যালকুলেশন করতে গিয়ে দেখা গেল যে বিভিন্ন রকম তো শেপ হতে পারে ফাউন্ডেশনে, ঠিক আছে, একটু আগে বললাম রেক্ট্যাঙ্গুলার হতে পারে, স্কোয়ার হতে পারে, সার্কুলার হতে পারে, এই বিভিন্ন শেপের জন্য তাহলে কি হবে? তাহলে তো এই স্ট্রিপ ফাউন্ডেশনের যা বা স্ট্রিপ ফুটিংয়ের যে ফর্মুলাটা 1 নম্বর ইকুয়েশন যেটাকে দিয়েছি সেটা ভ্যালিড নয়। তোমার যদি আমি বলি রেক্ট্যাঙ্গেল, তার ক্ষেত্রে এই স্ট্রিপের ইকুয়েশন ভ্যালিড নয়, বা তোমাকে যদি বলি তোমার ইয়ের ক্ষেত্রে, স্কোয়ারের ক্ষেত্রে, তাহলে এই পার্টিকুলার ইকুয়েশনটা ভ্যালিড নয়। তখন মডিফাইড তারজাগিজ ইকুয়েশন আসে, ঠিক আছে। মডিফাইড তারজাগিজ ইকুয়েশনে কি আসে? আচ্ছা তার আগে বলা যে এই টোটাল ফর্মুলাটা যে লিখলাম সি ইন্টু এন সি প্লাস গামা ইন্টু ডিএফ ইন্টু এন কিউ প্লাস 0.5 গামা বি এন গামা, একে আমরা 3টে জোনে এটাকে আমরা লিখি, ঠিক আছে, বা 3টে পার্টে লিখি, তুমি যেভাবে বলতে পারো। এটা হচ্ছে পার্ট 1, এটা পার্ট 1 বা জোন 1, এটা পার্ট 2 বা জোন 2, ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 3 বা জোন 3। এতটুকুন বোঝাতে কারোর সমস্যা থাকলে আমাকে 100 বার প্রশ্ন করো যে স্যার এই পার্টিকুলার জায়গাটা বুঝিনি। এবার কি হলো? মডিফাইড তারজাগিজ ইকুয়েশন। এই কিউ ইউ, এই 2 নম্বর একটা ইকুয়েশন লিখলাম। 2 নম্বর ইকুয়েশন কি? 2 নম্বর ইকুয়েশন হচ্ছে মডিফাইড তারজাগিজ ইকুয়েশন, ঠিক আছে, মডিফাইড তারজাগিজ ইকুয়েশন। তাহলে মডিফাইড তারজাগিজ ইকুয়েশনে কি কি প্যারামিটার আসবে? মডিফাইড তারজাগিজ ইকুয়েশনে শেপ ফ্যাক্টরের একটা প্যারামিটার আসবে আর ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টরের একটা প্যারামিটার আসবে, ঠিক আছে। তাহলে শেপ ফ্যাক্টরের প্যারামিটার এটা কোথায় কোথায় অ্যাড হবে? দেখো শেপ ফ্যাক্টরের প্যারামিটার অ্যাড হয় ফার্স্ট টার্মে এবং থার্ড টার্মে, ঠিক আছে। কেন অ্যাড হয়? এবার তুমি যদি আমাকে প্রশ্ন করো কেন অ্যাড হয়, তার ডিটেলস ক্যালকুলেশন রয়েছে। তোমাকে কখনোই কেন অ্যাড হয় এটা জিজ্ঞাসা করবে না, শেপ তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে যদি রেক্ট্যাঙ্গুলার তোমার ফুটিং হয় বা স্কোয়ার ফুটিং হয় সেক্ষেত্রে তারজাগিজ বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে এই SF1 লিখেছি, SF1 মানে শেপ ফ্যাক্টর 1, এই টার্ম প্রথম যে টার্ম সেখানে একটা শেপ ফ্যাক্টর 1 অ্যাড হলো। আর দেখো থার্ড যে টার্ম সেখানে শেপ ফ্যাক্টর 2, SF2 আমি লিখেছি, শেপ ফ্যাক্টর 2 অ্যাড হলো, ঠিক আছে।
এবার SF1 কি SF2 কি এই ডিটেলস আলোচনা করব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার চলে আসলো ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর। ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টরটা কি তোমরা যদি বলো, আমি অলরেডি গতকাল আবার পিএসসি যে রেগুলার ব্যাচটা পড়াই সেখানেই আমি আলোচনা করেছিলাম ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর। এটা আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে, আরেকবার আলোচনা করে দিচ্ছি। দেখো গতকাল যারা শুনেছো তারা আরেকবার শোনো, এবং এটা তোমাদের ব্যাচ তো নয়, তোমাদের জাস্ট ডেকেছি এ ব্যাচে ক্লাস করাতে, এ ব্যাচে আলোচনা হয়নি এটা। তাহলে ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর কি বলেছে, এই পার্টিকুলার পেজটা আমি একটু ক্লিয়ার করি, ঠিক আছে। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ একটা স্ট্রিপ ফুটিং। তারজাকি সাহেব তো স্ট্রিপ ফুটিং নিয়ে আলোচনা করেছিল, তাহলে এই একটা স্ট্রিপ ফুটিং। ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টরে কিন্তু শেপের কোনো ব্যাপার নেই, সেটা যেরকম ইচ্ছে শেপ নিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড তো আমাদের স্ট্রিপ ফুটিং, ফলে আমি স্ট্রিপ ফুটিং নিয়ে জায়গাটা আলোচনা করছি। এবার প্রশ্ন হচ্ছে, কলকাতায় গরমকাল, তুমি যাদবপুরে যদি থেকে থাকো তাহলে দেখবে কল দিয়ে জল পড়ে না, কারণ ওয়াটার লেভেল বলে নিচের দিকে নেমে যায়, ঠিক আছে, ভালো কথা। তাহলে গরমকালে তোমার ওয়াটার লেভেল নিচের দিকে নেমে গেছে, ফাউন্ডেশন থেকে একটা সার্টেন নিচে তোমার ওয়াটার টেবিল চলে গেছে, তুমি তোমার বাড়িতে জল পাচ্ছ না, এটা গরমকালে ওয়াটার টেবিল, ঠিক আছে, এটা গরমকালের ওয়াটার টেবিল। এবার হলো কি, এবার ধীরে 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 তো বর্ষাকাল আসলো, এবং বর্ষাকালে কলকাতায় কিন্তু এতটাই বর্ষা হয় যে গ্রাউন্ড লেভেলের ওপরে আমরা কিন্তু জলের ফ্লো দেখতে পারি। তার মানে ওয়াটার টেবিলটা যেটা রয়েছে ওটা প্রথমে কি ছিল, ফাউন্ডেশন থেকে অনেকটা ডেপথে ছিল, তো সেই ওয়াটার টেবিল উঠতে উঠতে গ্রাউন্ড লেভেলের ওপরে চলে যায়, ঠিক আছে। তাহলে এই ওয়াটার টেবিলের যে আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, এই আপওয়ার্ড মুভমেন্টের জন্য বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলে, মানে কার বেয়ারিং ক্যাপাসিটি, তারজাগিস বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলে কি পরিবর্তন আসছে সেটাই কিন্তু আলোচনা বিষয়, এবং সেটাই বোঝার বিষয় আজকের ক্লাসে। এটা বোঝার আগে আমরা ফাউন্ডেশনের যে অ্যানালাইসিস করব, ফাউন্ডেশনকে তিনটে লেয়ারে আমরা ভাগ করে নেব, ঠিক আছে। স্যার কি কি সেই তিনটে লেয়ার? প্রথম লেয়ারটা দেখো, এটা হচ্ছে তোমার প্রথম লেয়ার। প্রথম লেয়ারটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এটা এক লেয়ার, এটাকে দিলাম হচ্ছে গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। তাহলে গ্রাউন্ড লেভেল লিখে এটাকে আমরা 1 লেয়ার লিখে দিচ্ছি। 1 লেয়ারটা হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেল। আর কি লেয়ার রয়েছে? আর স্যার রয়েছে 2 লেয়ার। আপনি 3টে লেয়ার বলেছেন, 2 লেয়ার কোনটাকে নেব, বা সেকেন্ড লেয়ার বেস অফ দ্য ফুটিংকে নেব আমি সেকেন্ড লেয়ার। তাহলে এই বেস অফ দ্য ফুটিং হয়ে গেল আমাদের সেকেন্ড লেয়ার, ঠিক আছে। বেস অফ দ্য ফুটিং আমাদের সেকেন্ড লেয়ার। এবার থার্ড লেয়ার নিতে হবে। 3টে লেয়ার আগে ক্যালকুলেশনের মধ্যে অ্যাড করব, তারপরে ওয়াটার টেবিল কি করে, প্রথমে কি ছিল, গরমকালে ফাউন্ডেশনের থেকে একটা সার্টেন ডেপথে ছিল, এবার ধীরে ধীরে বাড়তে বাড়তে গ্রাউন্ড লেভেলকে ওয়াটার টেবিল টাচ করবে, এটাই তো এতক্ষণ বললাম। তাহলে প্রথমে বললাম এই ক্যালকুলেশনটা করার আগে যে ওয়াটার টেবিলের আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, ফাউন্ডেশনকে 3টে লেয়ারে আমরা ভাগ করি, তাহলে 1 নম্বর লেয়ার, 2 নম্বর লেয়ার বুঝে গেলে। এবার থার্ড লেয়ার, তাহলে থার্ড লেয়ারের লোকেশন কোথায় হবে? এবার এই প্রশ্ন, এই পার্টিকুলার ফাউন্ডেশনটার উইথ কত? এই BF হচ্ছে পার্টিকুলার ফাউন্ডেশনটার উইথ, ঠিক আছে। আমরা এই দুই লেয়ার যেটা লিখেছি, এই দুই লেয়ারকে আমরা এটাকে 0 লেয়ার হিসেবেও কনসিডার করি ক্যালকুলেশনের সময়, এটাকে 0 লেয়ারও বলে, ঠিক আছে, 0 লেয়ার। তাহলে এই 0 লেয়ার বা দুই লেয়ার থেকে এই উইথ অফ দ্য ফুটিং যতটা, ঠিক ততটা ভার্টিক্যালি আমরা নিচে আসলাম। এই যে এটা BF, এই ভার্টিক্যালি BF নিচে এলাম, এখানে আমরা আমাদের 3 নম্বর লেয়ারের লোকেশন ড্র করব। এটা আমাদের থার্ড লেয়ার, এটা আমাদের 3 লেয়ারের লোকেশন, এটা 3 নম্বর লেয়ারের আমাদের লোকেশন। তাহলে 3টে লেয়ারের লোকেশন আমরা পেয়ে গেছি, ঠিক আছে। 3টে লেয়ারের যেই লোকেশন পেয়ে গেলাম, তোমরা আমাকে বললে স্যার এই 3টে লেয়ারের সাহায্যে তো আপনি এই পার্টিকুলার ফাউন্ডেশনটাকে 3টে জোনেও ভাগ করতে পারেন। হ্যাঁ, 3টে লেয়ার যখন পেয়ে গেছি, এর সাহায্যে 3টে জোনে ভাগ করতে পারি। কি কি? 1 এবং 2 এই দুটো লেয়ারের মাঝের যেই সয়েলটা রয়েছে তাকে আমি লিখলাম জোন 1,
একে লিখলাম জোন 1 সয়েল, ঠিক আছে। 2 লেয়ার আর 3 লেয়ারের মাঝে যেই সয়েলটা রয়েছে এই সয়েলকে আমি লিখলাম জোন 2 লেয়ার, জোন 2 লেয়ার। আর এই 3 যে লেয়ারটা তার নিচে তো ইনফাইনাইট সয়েল, এই ইনফাইনাইট সয়েলকে লিখলাম জোন 3 লেয়ার। তাহলে 3টে জোনে ভাগ করে ফেলেছি কিন্তু, ঠিক আছে। 3টে জোনে ভাগ করে ফেলেছি, 3টে লেয়ারে ভাগ করে ফেলেছি। এই পর্যন্ত যদি কারো সমস্যা থাকে, কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় আমাকে বলো যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি। তাহলে এরপরে আমরা কি দেখব? ওয়াটার টেবিল। ওয়াটার টেবিল এই মুহূর্তে কোথায় রয়েছে? এই মুহূর্তে ওয়াটার টেবিল জোন 3তে রয়েছে, ঠিক আছে। ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু করলো। বৃষ্টি যেই ধীরে ধীরে পড়ছে ওয়াটার টেবিলের আপওয়ার্ড ভার্টিক্যাল মুভমেন্ট হবে। ওয়াটার টেবিলের আপওয়ার্ড ভার্টিক্যাল মুভমেন্ট হচ্ছে ওয়াটার টেবিল ধীরে ধীরে ওপর দিকে উঠছে। লেয়ার 3 যেটা রয়েছে 3 লেয়ার, সেই 3 লেয়ারকে ওয়াটার টেবিল ক্রস করলো। ওয়াটার টেবিল 3 লেয়ারকে ক্রস করে জোন 2তে ঢুকে পড়লো, ঠিক আছে। এবার যেই ওয়াটার টেবিল জোন 2তে ঢুকে পড়লো, ওয়াটার টেবিলের ক্যালকুলেশন আমরা করব। ওয়াটার টেবিলের এখনকার লোকেশন কোথায়? ওয়াটার টেবিলের এখনকার লোকেশন হচ্ছে জোন 2। এই জোন 2তে তোমার ওয়াটার টেবিল রয়েছে, ঠিক আছে, ভালো কথা। এবার তুমি বললে স্যার ওয়াটার টেবিল তো জোন 2তে রয়েছে, এতটুকু আমি বুঝলাম। তাহলে আপনার এই 0 লেয়ার, বা এটাকে 0 লেয়ার কেন বলা হয় বলো তো? এই জোন 2তে ওয়াটার টেবিলের ডিস্টেন্স বেস অফ দ্য ফাউন্ডেশনের থেকে কতটা নিচে অবস্থিত সেটা আমাদের মেজারমেন্ট করতে হয়, ঠিক আছে। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যেই রেফারেন্স ধরে, যে রেফারেন্স থেকে সাধারণত ডিস্টেন্স মেজারমেন্ট করি সেটাকে আমরা বেস লেয়ার বা 0 লেয়ার হিসেবে সেটাকে বলি। তাহলে এই পার্টিকুলার ওয়াটার টেবিলটা জোন 2তে কতটা নিচে রয়েছে 0 লেয়ার থেকে সেটাকে আমরা ডিফাইন করলাম। এটা জোন 2তে, তো তাহলে এটাকে Z2 দিয়ে ডিফাইন করে দিই। তুমি তোমার ইচ্ছে মতন এটাকে ডিফাইন করতে পারো, এখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। তাহলে এটা কতটা নিচে রয়েছে ওয়াটার টেবিলটা তুমি বলে দিলে স্যার জোন 2তে রয়েছে, তাহলে আপনি এক কাজ করুন না, এটাকে Z2 দিয়ে আপনি ডিফাইন করুন। বললাম ঠিক আছে, Z2 দিয়ে ডিফাইন করলাম। এবার কি হচ্ছে? আরও বৃষ্টি পড়ছে কিন্তু, ঠিক আছে, আরও বৃষ্টি পড়ছে। ধীরে 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 জল বাড়ছে আর কি কলকাতা শহরে। জল বাড়তে বাড়তে জলের লেয়ারটা এই 2 লেয়ার যে রয়েছে এই 2 লেয়ারকে প্রথমে ক্রস করলো। 2 লেয়ারকে ক্রস করে জোন 1-এ ঢুকে পড়লো, ঠিক আছে, জোন 1-এ ঢুকে পড়লো। এবার বলো আমাকে স্যার যে এই ওয়াটার টেবিলের এখনকার পজিশন কোথায়, এটা আপনি এবার দেখান গ্রাফে। তাহলে এখন ওয়াটার টেবিলের পজিশন হচ্ছে এভাবে তোমাদের দেখালাম, ঠিক আছে। এখন এটা বর্তমান ওয়াটার টেবিলের পজিশন। তাহলে ওয়াটার টেবিল কোন জোনে রয়েছে? জোন 1-এ রয়েছে। তাহলে এবার তোমাকে মেজারমেন্ট করতে হবে জোন 1-এ যখন রয়েছে, তাহলে জোন 1-এর ওপর কোন লেয়ারটা রয়েছে? এক লেয়ার রয়েছে। এটাকে তো আমরা গ্রাউন্ড লেভেলও বলেছি। এই গ্রাউন্ড লেভেল থেকে, এটাকে গ্রাউন্ড লেভেল বলেছি এ কথাটা ঠিক নয়, গ্রাউন্ড লেভেলকেই এক লেয়ার বলা হয়, ঠিক আছে। এবার গ্রাউন্ড লেভেল থেকে কতটা নিচে জলের পজিশন জোন 1-এ, এটা তোমাকে এবার ডিফাইন করাতে হবে। তাহলে তুমি এটাকে যেহেতু Z2 দিয়েছো জোন 2তে অবস্থিত বলে, তুমি এটাকে Z1 দিয়ে দাও না, তুমি তোমার ইচ্ছা মতন দিতে পারো, ঠিক আছে। এখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। এটাকে তুমি Z1 বললে। এতটুকুন হলো। এবার কি হবে? এবার ওয়াটার টেবিল, তুমি বললে স্যার আপনার ওয়াটার টেবিলটা জোন 1-এ রয়েছে, ঠিক আছে। তাহলে কলকাতায় তো রাস্তার উপর দিয়ে আমরা দেখি জল গড়ায় আর কি, বা কলকাতা বললে এটা ঠিক হবে না, কারণ কলকাতায় তোমার গ্রিনারি কম, যে কোনো তুমি এটা গ্রামের দিকে তো বন্যা হয়। কলকাতায় তো ইনফ্যাক্ট বন্যা হয় না, ওগুলোকে বন্যা বলে না কলকাতায়, ওটা রাস্তায় জল স্ট্যাগনেন্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে একটা গ্রামের দিকে তুমি গেলে, ধরো জলপাইগুড়ি শহরে গেলে, সেখানে তো বন্যা হয়, প্রত্যেক বছর নর্থ বেঙ্গলে বন্যা হয়। তাহলে বন্যা কখন হবে? এই জোন 1-এ যে জলের লেয়ারটা রয়েছে সেই জলের লেয়ারটা গ্রাউন্ড লেভেলের ওপরে উঠবে, ঠিক আছে। দেখো গ্রাউন্ড লেভেলের ওপরে যখন জল চলে যাবে তখন সেটা আমাদের এই ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের, সয়েলের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট হবে না, সেটা হাইড্রোলজির পার্ট হয়ে যাবে, ঠিক আছে। আমরা জল যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ড লেভেলকে টাচ করবে ততক্ষণ পর্যন্তই একে ক্যালকুলেশন করি সয়েল মেকানিক্সের ক্ষেত্রে। তাহলে এবার জলের লোকেশন কোথায় হবে? জল তার টপ লোকেশনে চলে গেছে, তার মানে জল এই এক লেয়ারকে জাস্ট টাচ করলো। দাঁড়াও, এটাকে ডটেড লাইন দিয়েই দেখাই। জল তোমার জাস্ট
গ্রাউন্ড লেভেলকে, বা তুমি বলছো এক এক লেয়ারকে, যাই বলো না কেন, এখানে জল জাস্ট টাচ করলো, ঠিক আছে। এটা হচ্ছে জলের নতুন পজিশন। তাহলে জলের লেয়ারের আমরা কটা পজিশন দেখলাম, ঠিক আছে। জলের লেয়ারের প্রথমে দেখলাম জল জোন 3-তে রয়েছে, এটা জলের লেয়ারের একটা পজিশন। তারপরে আমরা দেখলাম জল জোন 2-তে রয়েছে, কতটা ডেপথে, এই 0 লেয়ার বা 2 লেয়ার থেকে Z2 ডেপথে, এটা জলের লেয়ারের দ্বিতীয় পজিশন। আমরা তৃতীয় জলের পজিশন দেখলাম, জল জোন 1-এ রয়েছে। জোন 1-এ কোন পজিশনে রয়েছে, গ্রাউন্ড লেভেল থেকে Z1 নিচে রয়েছে, এটা ওয়াটার টেবিলের থার্ড লোকেশন। এবার ফোর্থ লোকেশনে আমরা দেখব জল জাস্ট গ্রাউন্ড লেভেলকে টাচ করে গেছে, ঠিক আছে। এবার তুমি বললে স্যার আরও বৃষ্টি হলে তো জল এই গ্রাউন্ড লেভেলের ওপরে উঠে যাবে, ওটার আমাদের সয়েল মেকানিক্সের মধ্যে পড়ছে না, ঠিক আছে। এই হলো, এটুকুন বোঝায়। কারো সমস্যা থাকলে বলো। আমি 2 মিনিট ওয়েট করছি। এই স্ক্রিনে যাদের দেখছি, শুভম মুখার্জি, বোঝা যাচ্ছে? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝেছো তো? জলের লোকেশন গুলো কি কি বোঝালাম? এখনো বোঝালাম এই জোন 1, জোন 2, জোন 3, সয়েলের 3টে জোন বললাম, তোমার 3টে লেয়ার বললাম, 1 লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ার, 3টে লেয়ার বললাম, আর জলের 4টে পজিশন বললাম, ঠিক আছে। এবার দেখো, এবার এই জল যে ভার্টিক্যালি আপওয়ার্ড মুভ হচ্ছে, এই জন্য বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলের ওপরের এফেক্ট পড়ে। ব্যাস, এটুকুন তোমরা বুঝলে। এর জন্য দুটো ফ্যাক্টর হয়। দুটো ফ্যাক্টর কি কি? জল যদি দেখো কি কি হতে পারে, জল তোমার জোন 3-তে প্রথমে থাকতে পারে, ঠিক আছে। জোন 3-তে যদি থাকে, তাকে আমরা কিভাবে লিখবো, কি করে দেখি, এখানে তোমাদের লিখে দিই একবার। জল যদি জোন 3-তে থাকে, তাহলে জলের পজিশন কোথায়? জলের পজিশন হচ্ছে, লাল কালিটা দিয়ে লিখি, এটা দেখতে সুবিধা হয়। একে আর আজকে ক্লাসে করবো না, এই শেখ জাসিমউদ্দিন একে আর অ্যাড করবো না, ক্লাস শুরু হয়ে যাওয়ার আধা ঘন্টা পরে এসে লাভও হবে না কোনো। তাহলে জলের এখন পজিশন কোথায়? জলের এখন পজিশন হচ্ছে জোন 3-তে। জোন 3-তে জলের পজিশন, ঠিক আছে। তাহলে জোন 3-কে আমরা কিভাবে লিখবো? তাহলে জলের পজিশন যেটা জোন 3-তে, সেটা কতটা ডেপথ নিচে, ঠিক আছে, এই 0 লেয়ার থেকে, সেটাকে আগে দেখাই। জলের এখনকার লোকেশন হচ্ছে, এভাবে দেখালাম, এই ডেপথটা কত? এই ডেপথটা হচ্ছে জেড, ক্যাপিটাল জেড। এবার তুমি এটাকে জোন Z3ও দিতে পারো, তোমার ইচ্ছে। আমি জেড দিয়ে দিলাম, ঠিক আছে, কোনো আপত্তি নেই। আর তুমি কি দেখতে বলতে পারো এখান থেকে, স্যার এই জেড ইজ গ্রেটার দেন এই BF, ঠিক আছে, এর থেকে জেড এর মান বড়। তাহলে তুমি এখানে লিখে দাও, জোন 3-তে যখন জল রয়েছে, তাহলে জেড ইজ গ্রেটার দেন BF। এই যদি তোমার কন্ডিশন হয়, তাহলে বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, কার বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল? তারজাগিজ বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলের ওপর ওয়াটার টেবিলের কোনো এফেক্ট আসে না। তাহলে এখানে আমরা লিখব নো এফেক্ট অফ দ্য বেয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে, নো এফেক্ট অফ দ্য বেয়ারিং ক্যাপাসিটি। ব্যাস, এটা তোমরা প্রথম জোনের ক্ষেত্রে দেখলে। এবার আরও দুটো জোন নিয়ে আলোচনা করব। এবার চলে আসো জোন 2। জল এবার তোমার কোথায় রয়েছে? জল তোমার জোন 2-তে রয়েছে, ঠিক আছে। জল তাহলে বাড়ছে, ধীরে ধীরে বাড়তে বাড়তে জলের লেয়ার তোমার এই জোন 2-তে পৌঁছালো। জোন 2-তে কতটা নিচে রয়েছে? গ্রাউন্ড তোমার বেস অফ দ্য ফুটিং থেকে Z2 নিচে রয়েছে। এই কন্ডিশন যদি হয়, জল যদি জোন 2-তে যদি থাকে, তাহলে প্রথম কারেকশন ফ্যাক্টরটা তোমার আসলো। প্রথম কারেকশন ফ্যাক্টর কি? R2। তুমি বলতে পারো স্যার এটাকে প্রথম কারেকশন ফ্যাক্টর আপনি কেন বলছেন? প্রথম কারেকশন ফ্যাক্টর বলছি, জল তো তোমার ধীরে ধীরে ভার্টিক্যালি মুভ করছে। ভার্টিক্যালি মুভ করার কারণে আগে তো জোন 2-তে আসবে, তারপরে তো জোন 1-এ। তুমি বলতে পারো নাকি জোন 2-কে ওভার মানে না পৌঁছে জোন 1-এ ডাইরেক্ট যেতে পারে? যেতে পারে না তো। জোন 2-তে আগে জলকে যেতেই হবে। যেই জল জোন 2-তে পৌঁছালো, আমরা একটা কারেকশন ফ্যাক্টর পেলাম। সেই কারেকশন ফ্যাক্টরটার নাম কি? R2। এবার জল ধীরে 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 বাড়ছে। জল ধীরে ধীরে বাড়তে বাড়তে বাড়ছে মানে ওপর দিকে ভার্টিক্যালি রাইজ হচ্ছে। যেই ভার্টিক্যালি রাইজ হলো, জল আরেকটা জোনে পৌঁছে গেল, জোন 1-এ পৌঁছে গেল। জোন 1-এ আমরা আরেকটা কারেকশন ফ্যাক্টর পেলাম,
তার নাম হচ্ছে R1। তাহলে R1 কখন এলো আর R2 কখন এলো, এ দুটো বুঝে গেছো। অ্যাকচুয়ালি R1 আর R2 মানে জল যখন এই জোন 2 আর জোন 1-এ থাকে তখন বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল কিছুটা কমে যায়। তুমি তো নিজেও বুঝতে পারো যে যদি তোমার একটা কাদা মাটি একটা তোমার সব ড্রাই মাটি, কার বেয়ারিং ক্যাপাসিটি বেশি? অবভিয়াসলি কাদা মাটির বেয়ারিং ক্যাপাসিটি কম। তাহলে তুমি বলতে পারো স্যার আপনি কাদা মাটির বলছেন বেয়ারিং ক্যাপাসিটি কম, তাহলে এই R1 আর R2-র ভ্যালু, R1 আর R2-র ভ্যালু অবশ্যই লেস দেন 1 হতে হবে। বললাম হ্যাঁ অবশ্যই লেস দেন 1 হতে হবে। এর ভ্যালুগুলো নিয়ে এবার আলোচনা করব, ঠিক আছে? তাহলে R1 আর R2 কখন আসছে তোমার কনসিডারেশনের মধ্যে সেটা বুঝে গেলে কিন্তু জল যখন জোন 2-তে থাকে তখন আসছে R2, জল যখন জোন 1-এ থাকে তখন আসছে R1। ব্যাস এটুকুন তোমাদের ক্লিয়ার হলো, ঠিক আছে? এবার দেখো এই ফর্মুলাতে লিখে রেখেছি, জল যখন তোমার জোন 2-তে আছে, ঠিক আছে, জল ধরো তোমার জোন 2-তে আছে তখন এই R2 কারেকশন ফ্যাক্টরটা এলো, আর জল যখন জোন 1-এ রয়েছে তখন এই R1 কারেকশন ফ্যাক্টরটা এলো। এবার সঙ্গে সঙ্গে আমাকে এখান দিয়ে সুব্রত বলল যে স্যার জল যদি একটা ফাউন্ডেশনের মধ্যে হয় তাহলে তো বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল কমবে। আরে অবশ্যই কমবে, এই R1 আর R2-র ভ্যালু লেস দেন 1 হয়, ঠিক আছে? এবার R1 আর R2-র ভ্যালু কত স্যার, এটা তো এবার জানতে লাগবে। এর ভ্যালু না জানলে আর কি লাভ আছে? এবার দেখো R1 আর R2-র ভ্যালু কত। দেখো বারবার ও কিন্তু ডিস্টার্ব করেই যাচ্ছে ক্লাসে। এবার থেকে 9টা 5-এর পরে কিন্তু নেক্সট ক্লাস থেকে আমি কাউকে অ্যাড করব না, এটা আমার খুব কনসেন্ট্রেশন। আজকে একজনকে অলরেডি প্রথম দিকে তোমাদের ক্লাস থেকে রিমুভ করে দিলাম, ও ক্যামেরাটা, আরে বারবার বলছি ওই কি ছেলেটার নাম যেন, ঠিক আছে, লস্কর দাস না কি নাম ছেলেটার, এত বুদ্ধি কম হলে অনলাইনে ক্লাস করা যায় না যে কি করে ভিডিওটা অফ করতে হয়। তাহলে জল জোন 2-তে রয়েছে, তাহলে জোন 2-এর লোকেশন কত? জোন 2-এর লোকেশন 0 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু জেড, এই জেডটাকে কি দিয়েছি? এই Z2, ঠিক আছে, এই Z2, এই 0 লেয়ার, তাহলে 0 থেকে বড় কিন্তু তোমার এই ব্রেথ অফ দ্য ফুটিং থেকে ছোট, এই সব জায়গাতে তো রয়েছে জলের লেয়ারটা 2 নম্বর জোনে। তাহলে 0 ইজ গ্রেটার, এটা লেস দেন ইকুয়ালস টু ব্রেথ অফ দ্য ফুটিং, আর এটাকে জেড কি দিয়েছি? Z2, ঠিক আছে, জলের এখনকার পজিশন হচ্ছে Z2। তাহলে জল যখন Z2-তে, এটা তো ঠিক কথা নয়, জল যখন জোন 2-তে থাকবে তখন এখানে বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর কত অ্যাক্ট হবে? বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর অ্যাক্ট হবে হচ্ছে R2। R2-র ভ্যালু কত? 0.51 প্লাস এই Z2 ডিভাইডেড বাই ব্রেথ অফ দ্য ফুটিং। এই পার্টিকুলার ফর্মুলাটা তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে? এই গেল R2 এর ভ্যালু। এবার দেখো, এবার জল ধীরে ধীরে আপওয়ার্ড রাইজ করছে, জল আপওয়ার্ড রাইজ করতে করতে জল তোমার কোথায় চলে এলো? জল তোমার চলে এলো জোন 1-এ, জল চলে এলো তোমার জোন 1-এ, ঠিক আছে? জল যেই জোন 1-এর মধ্যে পৌঁছে গেল তখন আরেকটা কারেকশন ফ্যাক্টর এলো R1। R1-এর ভ্যালু কত? R1-এর ভ্যালু 0.51 প্লাস Z1 ডিভাইডেড বাই ডেপথ অফ দ্য ফুটিং, ঠিক আছে? আচ্ছা দেখো Z1 আর Z2 কি জিনিস? এই Z2 মানে কি? 2 নম্বর লেয়ারে জল তোমার বেস অফ দ্য ফুটিং থেকে কতটা নিচে অবস্থিত, এটাকেই তো আমি এখানে Z2 দেখিয়েছি, এটা তোমার Z2। আর Z1 কি? Z1 মানে জল তখন কোন জোনে রয়েছে? 1 নম্বর জোনে রয়েছে, 1 নম্বর জোনে গ্রাউন্ড লেভেল থেকে কতটা নিচে অবস্থিত সেটা হচ্ছে Z1। এই হয়ে গেল Z1 আর Z2-র সম্বন্ধে সম্মুখ আলোচনা, ঠিক আছে? এবার একটা জিনিস লক্ষ্যের মতন লক্ষ্য করার বিষয় কি, জল যখন স্যার এই জোন 2-তে রয়েছে তখন আপনি লিখেছেন এই Z2 ডিভাইডেড বাই BF, ঠিক আছে? এই জোন 2 ডেপথের কন্ট্যাক্টে রয়েছে না ব্রেথের কন্ট্যাক্টে, ঠিক আছে, বা উইথের কন্ট্যাক্টে। আমরা তো ফাউন্ডেশনে উইথ বলি, তোমরা বলবে স্যার জোন 2 তো আপনার সবসময় উইথের কন্ট্যাক্টে রয়েছে, জোন 2 তো ডেপথের কন্ট্যাক্টে নেই, সেই জন্য Z2 ডিভাইডেড বাই BF হলো। আর জোন 1 কার কন্ট্যাক্টে রয়েছে? জোন 1 হচ্ছে ডেপথ অফ দ্য ফুটিংয়ের কন্ট্যাক্টে রয়েছে। জোন 1 যখন ডেপথ অফ দ্য ফুটিংয়ের কন্ট্যাক্টে রয়েছে বলে আমরা এই Z1 ডিভাইডেড বাই তোমার ডেপথ অফ দ্য ফাউন্ডেশন এখানে লিখেছি, ঠিক আছে? এই জোন 1 ডিভাইডেড বাই ডেপথ অফ দ্য ফাউন্ডেশন লিখেছি। এই হচ্ছে
জোন 1, জোন 2 আর জোন 3-তে জলের পজিশন এবং R1 R2 এ দুটোর ভ্যালু। আচ্ছা, আরেকটা কথা আমি বলেছিলাম, R1 এবং R2 এ দুটোর ভ্যালুই লেস দেন 1 হয়, ঠিক আছে। লেস দেন 1 যদি না হয়, নিজেরা একটু চিন্তা করো, ঠিক আছে, লেস দেন 1 যদি না হয় তাহলে ধরো এই টোটাল ভ্যালুটা এখানে R1 এর ভ্যালু তোমার সাধারণত কি দেখা যায়, তোমার একটা ফাউন্ডেশন যখন জলের কাছাকাছি আসে তখন তার বেয়ারিং ক্যাপাসিটি কমে যায়। তাহলে R1 এর ভ্যালু ধরো আমি 0.7 লিখলাম, 0.7 মানে কি লেস দেন 1, তাহলেই তো টোটাল ভ্যালুটা কমবে। R2 ভ্যালু ধরো ক্যালকুলেশন করে এলো হচ্ছে 0.3, তার মানে এটাও লেস দেন 1, তাই লেস দেন 1 হওয়ার জন্যই তো এর ভ্যালুটা কমবে, ঠিক আছে, এই জন্য এটা লেস দেন 1 হয়। এবার তুমি আমাকে বললে, ধরলে যে স্যার আপনি সবই তো বুঝলাম, R1 আর R2 ভ্যালু বুঝলাম, তাহলে জলের আপনার 4টা লোকেশন রয়েছে। একটা কোন লোকেশন, একটা জল আপনার থাকতে পারে এই জোন 3-তে, এখানেও আপনি বলে দিলেন যে বেয়ারিং ক্যাপাসিটির উপর কোনো এফেক্ট আসবে না। জল আপনার থাকতে পারে জোন 2-তে, এখানে আপনি বলে দিলেন যে জোন 2-তে যদি থাকে তাহলে R2 ফ্যাক্টর অ্যাক্ট হয় এবং R2 ফ্যাক্টর অ্যাক্ট হওয়ার সাথে সাথে সেটা কিভাবে বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলকে হ্যাম্পার করছে সেটাও আপনি দেখালেন। হ্যাম্পার করছে তো, বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল তো কমে যাচ্ছে, কমে যাওয়াকে তো হ্যাম্পার বলবো। আবার জল যখন জোন 1-এ থাকবে তখন R1 যেই ফ্যাক্টরটা তখন কাজ করছে, ঠিক আছে, এগুলো সব তোমাদের বোঝা হয়ে গেল। এবার তোমরা আমাকে প্রশ্ন করলে স্যার জল যদি গ্রাউন্ড লেভেলে থাকে তাহলে R1 আর R2 ভ্যালু কত হবে, এই প্রশ্নটা কিন্তু কেউ করলো না এখনো। তাহলে জল যদি গ্রাউন্ড লেভেলে থাকে তাহলে জলের লোকেশন কোথায়, জলের লোকেশন অ্যাট GL, জল যদি গ্রাউন্ড লেভেলে থাকে তাহলে R1 ইকুয়ালস টু R2 এ দুটোর ভ্যালু হয়ে যায় 0.5, R1 ইকুয়ালস টু R2 হয় 0.5, ঠিক আছে। তোমাদের ব্যাস এটুকুন ইনফরমেশন থাকলেই তোমার পিএসসির ইন্টারভিউর জন্য যথেষ্ট, ঠিক আছে। আমি একটা নিউমেরিক্যাল প্রশ্ন করিয়ে দেবো গুপ্তার বইয়ে, কারণ দেখো এগুলো তো অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল অ্যানালাইসিস, শুধুমাত্র থিওরি বুঝলে না, হ্যাঁ থিওরি তুমি বুঝেছো, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাও যদি তুমি অঙ্ক না করো তাহলে কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তুমি করছো না, তো ফর্মুলাটা মনে রাখতে অসুবিধা হয়, ঠিক আছে। তাহলে তুমি ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর পেয়ে গেলে। আচ্ছা, অনুশ্রী আছো আজকের ক্লাসে? হ্যাঁ স্যার আছি। তোমাদের কালকে করিয়েছিলাম, মনে আছে এই জায়গাগুলো? না কালকে আর দেখতে না, তোমাদের তো ক্লাসটা আমি আপলোড করিনি, আজকে একটু আগে আপলোড করলাম, ঠিক আছে। কালকে এমনি বুঝেছিলে? হ্যাঁ স্যার বুঝেছিলাম। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন করিয়ে দিই, 142 নম্বর কোশ্চেনটা করিয়ে দিই। শোনো, এই ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর থেকে গুপ্তার বই আমি 3টে কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি, এই 3টে কোশ্চেন করে নেবে, আর কোনো কনফিউশন কোনোদিনও হবে না, ঠিক আছে। কোন কোন কোশ্চেন? 1 নম্বর হচ্ছে 142 নম্বর কোশ্চেন, 142, 149 আর 323। এই 323 তো খুব সোজা কোশ্চেন। 323-তে বলেছে যে জলের লেয়ারটা যেই জোন 3-তে রয়েছে তাহলে বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলের ওপর কী এফেক্ট আছে, তাহলে নো এফেক্ট, তাহলে এই জায়গাটা তো বুঝলে। আর এই 142 আর 149 এই দুটো কোশ্চেন খুলি দেখি কি লেখা রয়েছে কোশ্চেন দুটোর মধ্যে। 142 কি বলেছে দেখি, না একে আজকে জয়েন করাবো না, একে থাক, যতবার ক্লাসে আসুক। দেখো বলেছে দ্য রাইজ অফ ওয়াটার টেবিল বিলো দ্য ফাউন্ডেশন ইনফ্লুয়েন্স দ্য বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল মেনলি বাই রিডিউসিং। ও এই কথাটাই তোমাদের বললাম যে যদি ওয়াটার টেবিল, ঠিক আছে, তোমার ফাউন্ডেশনের নিচে চলে আসে বা ফাউন্ডেশনের কন্ট্যাক্টে চলে আসে তাহলে তো বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল কমে যায়। তা বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল কমে কেন, এই হচ্ছে প্রশ্ন। আমি অলরেডি একটা সলিউশন আমি আমার সবকটা ব্যাচেই দিয়ে রেখেছি। হ্যাঁ, আমি লেখাটা আমার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো কালকে বললাম, তো তোমাদের বলেছি কালকে, এখানে তো দাগানোই আছে, ঠিক আছে, এখনো কালকেই পড়িয়েছি তোমাদের। দেখো কেন কমে যায়, আমরা কি জানি, তারজাগিস বেয়ারিং ক্যাপাসিটি QU ইকুয়ালস টু CNC প্লাস R1, ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর করাচ্ছি এই জন্য R1,
গামা ইন্টু ডিএফ ইন্টু এন কিউ প্লাস R2 0.5 গামা ইন্টু বিএফ ইন্টু এন গামা। এখনো শেপ ফ্যাক্টরের ব্যাপার আসেনি তো, শুধুমাত্র এই ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর পড়াচ্ছি। তাহলে এই R1 আর R2 দুটো ফ্যাক্টর এসেছে। এবার R1 এর ভ্যালু কত, R2 এর ভ্যালু কত, ওটা দেখো লিখে রেখেছি। R1 এর ভ্যালু এই 0.5 দিয়ে আর R2 এর ভ্যালু 0.5 দিয়ে, এবং এটা লেস দেন 1 এটাও লেখা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি হচ্ছে, ওয়াটার টেবিল ধীরে ধীরে রাইজ করছে। ওয়াটার টেবিল ধীরে ধীরে রাইজ করছে, কোন দিকে রাইজ করছে, ভার্টিক্যালি রাইজ করছে। ভার্টিক্যালি রাইজ করার জন্য বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল ধীরে ধীরে কমছে, ঠিক আছে, এটুকুন বোঝা গেল। তাই দেখো এর পরে কি লিখেছি, ইফ রাইজ অফ ওয়াটার টেবিল বিলো দ্য ফাউন্ডেশন R1 and R2 will generate and these values are less than 1। তাহলে R1 আর R2 এর ভ্যালু লেস দেন 1, একটু আগেই বললাম। R1 আর R2 এর ভ্যালু আমি ধরে নিলাম, R1 এর ভ্যালু তোমার এলো হচ্ছে 0.7 আর R2 এর ভ্যালু, এগুলো সব আমি ইমাজিনেশন করছি, কিন্তু R2 এর ভ্যালু এলো হচ্ছে 0.5। তাহলে একটা পয়েন্ট দিয়ে নাম্বারকে যদি গুণ করো একটা মূল ইকুয়েশনের মধ্যে, তাহলে অবশ্যই তোমার টোটাল ভ্যালুটা কমবে। এই 0.7 আর 0.5 গুণ করার আগে ধরো কিউ ইউ এর ভ্যালু ছিল 120, এখন তোমার কিউ ইউ এর ভ্যালু হয়ে গেল তোমার 70। এবার বলতে পারো স্যার এটা কি জিনিস? আচ্ছা আমাকে বলো তো এই কিউ ইউ এর ইউনিট কি হবে? সুব্রত বলো, কিউ ইউ এর ইউনিট কি? কিলোনিউটন পার মিটার স্কয়ার। না, শুধু কিলোনিউটন, ঠিক করে বলো। কিউ ইউ কিলোনিউটন পার মিটার স্কয়ার। কিউ ইউ মানে কি? ওটা তো আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আমরা কার কিভাবে বের করি? এটাই তো এই ফর্মুলাটা দিই, সিএনসি গামা ডিভাইন টু 0.5 গামা বিএন গামা। আরে বলতে পারছো না, ম্যাক্সিমাম প্রেসার, সয়েল যতটা ম্যাক্সিমাম, ফাউন্ডেশন যতটা ম্যাক্সিমাম প্রেসার তোমার সহ্য করতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রেসারের ইউনিট কিলোনিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে, ফেল করবে তার আগে পর্যন্ত যে স্ট্রেস কিলোনিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে হয়ে গেল হচ্ছে এই যেটা বোঝা গেল। তাহলে R1 আর R2 যেহেতু জেনারেট করছে সেই জন্য তোমার ভ্যালুটা লেস দেন 1, আর যেহেতু লেস দেন 1, ঠিক আছে, সেই জন্য বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল কমে যাচ্ছে। এবার দেখি কি লিখেছি, এবার লিখে রেখেছি সো এফেক্টিভ ইউনিট ওয়েট। আচ্ছা এবার দেখো এই জায়গাটা একটা বোঝার আছে, এগুলো কোনোটাই কিন্তু সয়েলের তোমার প্রপার্টি নয়, ঠিক আছে। এই ডিএফ কার প্রপার্টি? ডিএফ হচ্ছে তোমার ডেপথ অফ দ্য ফুটিং, ঠিক আছে। এই বিএফ হচ্ছে উইথ অফ দ্য ফুটিং, এগুলো তো সয়েল তো নয়, ঠিক আছে। এই এন কিউ আর এন গামা এটাও কিন্তু কনস্ট্যান্ট হয় না কিন্তু, কারণ এন কিউ আর এন গামা ফাই আগের দিন পড়িয়েছিলাম, সব ব্যাচে পড়িয়েছিলাম, ফাইয়ের ভ্যালু চেঞ্জ হলে এন কিউ আর এন গামার ভ্যালু চেঞ্জ হয়। এটাও কিন্তু একটা পিএসসি পরীক্ষার ভাইভাতে জিজ্ঞাসা করার জন্য এটা খুব সুন্দর কোশ্চেন। দাঁড়াও তোমাদের দেখাই, কোথাও একটা লেখা আছে এন কিউ এন গামা, কালকে পড়াতে গিয়ে চোখে পড়েছিল। এন কিউ আর এন গামার ডিফারেন্ট ভ্যালুর জন্য কিভাবে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, দাঁড়াও এটা আগের দিন তো পড়িয়েছি, একটু খুঁজতে দাও। এন কিউ আর এন গামার ডিফারেন্ট ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। এই যে এখানে 144 নম্বর কোশ্চেনে এই আলোচনাটা আছে যে ফাইয়ের ভ্যালু যদি 0 হয় তাহলে এনসির ভ্যালু হয় 5.7, এন কিউ এর ভ্যালু হয় 1, এন গামার ভ্যালু হয় 0। ফাইয়ের ভ্যালু যদি 5 হয় তাহলে এনসির ভ্যালু হয় 7.3, এন কিউর ভ্যালু হয় 1.6, এন গামার ভ্যালু হয় 0.5। তোমাকে এই ফাইয়ের তুমি খুলবে, আমার কাছে ডাক্তার বিসি পূর্ণিমার একটাই বই আছে, ওই বই আমি যেটা দেখেছি যে ফাইয়ের ডিফারেন্ট ভ্যালুর জন্য কিন্তু এই এনসি এন কিউ এন গামার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ফাইয়ের 0-র জন্য যেই ভ্যালুগুলো, সেই ভ্যালুটাই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। টারজাগিজের ক্ষেত্রেও মনে রাখতে হবে, পেন্টালের ক্ষেত্রেও মনে রাখতে হবে। আমাকে সুব্রত বলো, এই ফাইয়ের ভ্যালু যদি 0 হয় পেন্টাল অনুসারে এনসির ভ্যালু কত? ওটা 5.14। 5.14, এটা আগের দিন বলেছিলাম বা জানা উচিত এটা, ঠিক আছে। পিএসসির ইন্টারভিউর ব্যাচে যারা পড়ছো তাদের তো এটুকুন জায়গা নলেজ থাকবে। এবার চলে আসি আমাদের যেই জায়গাটা আলোচনা করছিলাম, কোথায় গেল, এর তো এখানেই। তাহলে তোমরা বুঝতে পারলে এন কিউ আর এন গামা এটা কিন্তু ফাইয়ের ওপর ডিপেন্ডেন্ট, এটাও কিন্তু কনস্ট্যান্ট প্রপার্টি না। তাহলে কনস্ট্যান্ট প্রপার্টি কোনটা? স্যার এই গামাটা তাহলে কনস্ট্যান্ট প্রপার্টি, ঠিক আছে। তাহলে এই যে ওয়াটার টেবিল রাইজ হচ্ছে, এই ওয়াটার টেবিল রেইজ করার জন্য গামার ভ্যালুটা কমছে কিন্তু, ঠিক আছে। তাহলে সে কথাটাই দেখো একদম ভাষাতে লিখে রেখেছি এখানে যে সো দ্য এফেক্টিভ ইউনিট ওয়েট গামা উইল বি রিডিউস ফ্রম ইকুয়েশন
অ্যান্ড কোহেশন অলসো রিডিউস ফ্রম থিওরি। এটা তোমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে তুমি বলতে পারো, একটা ময়দা বা আটা তুমি মাখছো, তার মধ্যে তুমি যত জল দেবে তার মধ্যে কোহেসিভনেস কিন্তু তার তত ইনক্রিজ করতে থাকে ধীরে ধীরে, ঠিক আছে। এটা এই প্রপার্টি থেকে এটা আমি এখানে লিখেছি যে কোহেশন অলসো বি রিডিউস ফ্রম থিওরি। তাহলে আমরা দেখলাম এই গামা আর এই তোমার এই কোহেশন, এই দুটো ভ্যালু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সেই জন্য বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল কমে যাচ্ছে ওয়াটার টেবিল ভার্টিক্যালি রাইজ করলে। তাহলে এই পার্টিকুলার কোশ্চেনটা হয়ে গেল 142। এই অপশানগুলো পড়ে দেখতে হবে, ঠিক আছে, পড়ে দেখতে হবে, আমি আর পড়ে দিচ্ছি না, তোমরা নিজেরা পড়ে দেখে নিও। এই দুটোই অ্যান্সার। আচ্ছা কোনটা বলো তো অনুশ্রী, কালকে করিয়েছিলাম তোমাদের? ধরো অপশন বি। অপশন বি, কারণ তোমার দাগানো আছে নাকি বইয়ে? না না, এটা অ্যানসারটা দেখে কোহেশন আর এফেক্টিভ ইউনিট। না, আমি তো তাড়াতাড়ি দেখতে পারিনি, এই জন্য দাঁড়াও। কোহেশন অ্যান্ড এফেক্টিভ ইউনিট ওয়েট অফ সয়েল, ঠিক আছে ঠিক আছে। আরেকটা কথা বললাম 149, 149টাও দেখো এক্ষুনি আলোচনা করলাম। রাইজ অফ ওয়াটার টেবিল ইন কোহেশনলেস সয়েল আপ টু দ্য গ্রাউন্ড সারফেস রিডিউস দ্য নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি। নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, এই জায়গাটা নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কতটা কমে যাবে এটা দরকার নেই, এই কোশ্চেনটা ইন্টারভিউর জন্য তোমার, তাও দেখিয়ে দিচ্ছি। ধরো কোশ্চেনটা যখন পড়লাম ইন্টারভিউতে, এটা না জানলেও চলবে, ঠিক আছে। এই দেখো লেখা আছে তো আমার কাছে, বেশিক্ষণ সময় লাগবে না আমাকে ডেমনস্ট্রেট করতে। আমরা কি জানি যে তোমার বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলের ফর্মুলা কি? ওই ইকুয়েশন নাম্বার 1 যেটা তারজাগিজ সাহেব বলেছিলেন, এটা 1 নম্বর ইকুয়েশনটা। এবার বলেছে কোহেশন লেস সয়েল, ওই একটু আগেই বলেছিলাম, কিন্তু আমি পড়ানোর সময় বলেছিলাম ক্লে সয়েলের ক্ষেত্রে সি আসে না ফাই আসে, স্যান্ডি সয়েলের ক্ষেত্রে সি আসে না ফাই আসে। বেশিরভাগ স্টুডেন্টের তখন মাথায় এনেছিল আরে স্যার এটা তো জানি, কিন্তু কোশ্চেনে যখন লেখা থাকবে এই কোহেশন লেস সয়েল, তখন যে সি এর ভ্যালু 0, এটা কিন্তু যারা জানি বলে ওটাকে অতটা গুরুত্ব দেয়নি, পরীক্ষার হলে কিন্তু তারাই এটাকে কিন্তু কাউন্টার করতে পারবে না। তাহলে রাইজ অফ দ্য ওয়াটার টেবিল, তাহলে সি এর ভ্যালু 0 হয়ে গেল, তাহলে সি তোমার 0 হয়ে গেল। তাহলে রাইজ অফ দ্য ওয়াটার টেবিল কত দূর হয়েছে? অ্যাজ পার কোশ্চেন গ্রাউন্ড লেভেলকে জাস্ট টাচ করেছে, তাহলে R1 আর R2 ভ্যালু হয়ে গেল 0.5, ঠিক আছে ঠিক আছে। এবার তুমি মূল ইকুয়েশনে বসাও, এই সিএনসি তো নেই, সিএনসি এখানে বেকার লিখেছি, এর ভ্যালুটা 0 একবার লিখে দিই, বা ধরো এটাকে কম্পারিজন করতে সুবিধা হবে। তাহলে এখানে লেখা থাকলো সিএনসি R1 বলে টোটাল ফর্মুলা লিখেছি, আর পড়ে শোনালাম না, ঠিক আছে। এখানে কোশ্চেন পেপারে তোমাকে বলেছে নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, QNU। নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কাকে বলে? প্রথম দিনের ক্লাসে সবাইকে বলেছি যে QU থেকে সারচার্জটা বিয়োগ দিলে তোমার নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি পাও। সারচার্জ কোনটা? এই সয়েলের যেই ওয়েট গামা ইন্টু DF, তাহলে এটা বাদ দিলে তুমি এক কাজ করো, তাহলে এই সিএনসি এই পার্টটা তো তোমার 0 হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে? এবার তোমাকে এই R1 আর R2 জায়গায় তুমি 0.5 বসিয়ে দাও, ঠিক আছে। এই R1 এর জায়গায় তুমি লিখলে 0.5, R2 জায়গায় তুমি লিখলে 0.5, ঠিক আছে লিখলে। আর এই মাইনাস গামা ইন্টু DF যেহেতু বলেছে, তুমি এই পার্টটা আর এই পার্টটাকে তুমি কেটে দিতে পারছো, তাই তোমার কি পড়ে থাকলো শুধু থার্ড পোর্শনটা, এটুকুন পোর্শন পড়ে থাকলো, ঠিক আছে। এটুকুন পোর্শনের মধ্যে আবার R2 ভ্যালু তুমি 0.5 লিখেছো, তাহলে মূল যে বেয়ারিং ক্যাপাসিটি সেটা 50% হয়ে যাচ্ছে, যেহেতু R2 ভ্যালু 0.5। কেউ যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলতে পারো, আমি একটু কিছু জায়গা স্কিপ করে বললাম তাড়াতাড়ি বোঝানোর জন্য, ঠিক আছে। যদি কেউ না বুঝতে পারো আমাকে বলতে পারো যে স্যার বুঝতে পারলাম না, তাহলে আমি তো আর প্রত্যেকের মনে ঢুকে নেই, ঠিক আছে। এই ব্যাপার, এই গেল। এই যা ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর দিলে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এবার হচ্ছে শেপ কারেকশন ফ্যাক্টর। শেপ কারেকশন ফ্যাক্টরে দেখি কি বলেছে, দেখো শেপ কারেকশন ফ্যাক্টরে SF1 আর SF2 দুটো শেপ কারেকশন ফ্যাক্টর আসে। তাহলে এই SF1 এর ভ্যালু কত? SF1 এর ভ্যালুটা কিন্তু তোমাকে বন্ধুরা মনে রাখতেই হবে, কোনো উপায় নেই ভ্যালু মনে না রেখে। SF1 এর ভ্যালু 1 + 0.3 B/L, SF2 এর ভ্যালু হচ্ছে 1 - 0.2 B/L, ঠিক আছে। এই SF1 আর SF2 কখন আসছে? মডিফাইড তারজাগিজ ইকুয়েশনের ক্ষেত্রে SF1 আর SF2 আসছে। তাহলে আমাদের ফাউন্ডেশন কি ধরনের হতে পারে? হতে পারে আমাদের রেক্ট্যাঙ্গুলার, হতে পারে স্কয়ার আর সার্কুলার। আমরা এই 3 ধরনেরই ফুটিং ইউজ করতে পারি স্ট্রিপ ছাড়া।
অ্যাজ পার আইএস কোড, ঠিক আছে। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার, স্কয়ার আর এদিকে হচ্ছে সার্কুলার। যদি তোমার হয় রেক্ট্যাঙ্গুলার ফুটিং যদি হয়, রেক্ট্যাঙ্গেল মানে কি? আচ্ছা রেক্ট্যাঙ্গেল মানে কি বলো আমাকে, মৃন্ময় বলো রেক্ট্যাঙ্গেল মানে কি? আছে না ক্লাসে? সেটাও অনেকে আছে ভিডিও অন করে দিয়ে ঘুরতে চলে গেছে আর কি, ঠিক আছে। আমি কালকেও বলেছিলাম প্রত্যেক ব্যাচেই দেখি যারা 2 ঘন্টা ক্লাস করতে পারো না বসে, তারা কিন্তু নিজেকে এখন থেকেই রেকটিফাই করার চেষ্টা করো। কারণ দেখো পরীক্ষার আগে তোমাকে কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা পড়তে হয়। রেক্ট্যাঙ্গেল হচ্ছে এরকম ফাউন্ডেশন, এরকম দুটো বাহু সমান নয়, এই পার্টিকুলার দুটো বাহু বা সাইড ধরো, এই সাইডটা যদি 2 মিটার হয়, এই সাইডটা হচ্ছে 4 মিটার, এটা তো রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। স্কয়ার কি, দুটো সাইডই হচ্ছে সেম, এটা যদি 2 মিটার, এটাও তোমার 2 মিটার, ঠিক আছে, এটাও হচ্ছে তোমার 2 মিটার। আর সার্কেল তো সার্কেল, সার্কেল তো আর না বোঝার কিছু নেই, এটা সার্কেল। এবার প্রশ্ন হচ্ছে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, তাহলে একটা পেলাম 2 মিটার, একটা পেলাম 4 মিটার। এবার এই জায়গাটাতেই স্টুডেন্টরা আটকে যাবে যে স্যার এই 4 মিটারকে কি লিখবো, ব্রেথ লিখবো না লেন্থ লিখবো, ঠিক আছে। এই জায়গাটাতেই কিন্তু হোঁচট খাবে প্রথম। দেখো লেন্থ, লেন্থ মানে কি, বড় তো, লেন্থ তো সবসময় ব্রেথের থেকে বড় হয়, তাহলে লেন্থ তুমি কত লিখবে, লেন্থ লিখবে হচ্ছে তোমার এখানে 4 মিটার। আর তোমার ব্রেথ তুমি কত লিখবে, ব্রেথ লিখবে 2 মিটার। দেখো 4 মিটার আর 2 মিটার এটা আমি একটা আমার ইমাজিনেশন থেকে বোঝানোর জন্য তোমাদের পড়াচ্ছি এইভাবে। তাহলে লেন্থ আর ব্রেথ পেয়ে গেলে, তাহলে এবার তোমাকে যদি বলা হয় শেপ ফ্যাক্টরের ভ্যালু কত তোমার রেক্ট্যাঙ্গুলার ফুটিংয়ের ক্ষেত্রে, তাহলে রেক্ট্যাঙ্গুলার ফুটিংয়ের ক্ষেত্রে তুমি এভাবে ক্যালকুলেশন করে দাও। রেক্ট্যাঙ্গুলার ফুটিংয়ের ক্ষেত্রে শেপ ফ্যাক্টর 1 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 0.3, তুমি লেন্থ লিখলে লেন্থের জায়গায় 4 আর ব্রেথের জায়গায় লিখলে 2, এই করে তোমার SF1 এর যেই ভ্যালুটা আসবে, SF1 এর যে ভ্যালু আসবে রেক্ট্যাঙ্গুলার ফুটিংয়ের ক্ষেত্রে, ধরলাম ভ্যালু আসলো x1, এই x1কে তুমি এখানে লিখবে, ঠিক আছে। এখানে এই SF1 এর জায়গাতে তুমি x1 অবশ্যই একটা নিউমেরিক্যাল ভ্যালু, কিন্তু কেউ আর ভেবো না স্যার x1 আপনি কেন লিখছেন, 1 2 3 4 কিছু একটা লেখেন, আমি বোঝাচ্ছি আর কি, x1 দিয়ে বোঝাচ্ছি। তাহলে এই পেলে তুমি হচ্ছে রেক্ট্যাঙ্গেল ফুটিংয়ের ক্ষেত্রে। তুমি চলে আসো স্কয়ার, স্কয়ারে কি, লেন্থ ইকুয়ালস টু ব্রেথ, লেন্থ আর ব্রেথ সমান, তাহলে লেন্থ আর ব্রেথ কিন্তু কেটে গেল তোমার, ঠিক আছে, লেন্থ আর ব্রেথ কেটে গেল। স্কয়ার ফুটিংয়ের ক্ষেত্রে SF1 এর ভ্যালু কত হবে, 1 প্লাস 0.3, 1 প্লাস 0.3কে আমরা কি লিখবো, 1.3। যদি বলে স্কয়ার ফুটিং, তাহলে SF1 এর ভ্যালু কত হবে, স্কয়ার ফুটিংয়ের ক্ষেত্রে SF1 এর ভ্যালু হবে হচ্ছে 1.3, ঠিক আছে। এবার চলে আসো সার্কুলার ফুটিং, সার্কুলার ফুটিংয়ের ক্ষেত্রে SF1 এর ভ্যালু কত হবে, সার্কুলার ফুটিংয়ের ক্ষেত্রে SF1 এর ভ্যালু, দেখো সার্কুলারের ক্ষেত্রে শুধু ডায়ামিটার, ডায়ামিটারের ক্ষেত্রে কিন্তু লেন্থ আর ব্রেথ দুটোই সমান, তাহলে এখানেও তোমার হবে 1, এখানে লেন্থ আর ব্রেথ কেটে যাবে, এখানে লেন্থ আর ব্রেথ বলা যায় না, দুটোই ডায়ামিটার হয়, ঠিক আছে। তাহলে ডায়ামিটার কেটে গেল 1 প্লাস 0.3, তাহলে এখানেও হয়ে গেল তোমার 1.3। তাহলে সার্কুলার যদি হয় তাহলেও তোমার SF1 এর ভ্যালু হয়ে গেল 1.3, ঠিক আছে। এই গেল তোমার প্রথম পোর্শনটা। এবার শেপ ফ্যাক্টর 2, শেপ ফ্যাক্টর 2 এর ভ্যালু কত, এখানে লিখে দিয়েছি, শেপ ফ্যাক্টর 2 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 0.2 B/L। তাই তুমি শেপ ফ্যাক্টর 2 লিখলে, শেপ ফ্যাক্টর 2 এর তুমি মান বসিয়ে দিলে 1 মাইনাস 0.2 B/L, ঠিক আছে। একই ব্যাপার যদি তুমি রেক্ট্যাঙ্গেল নিয়ে ক্যালকুলেশন করো, তাহলে তুমি লেন্থের ভ্যালু বসালে, ব্রেথের ভ্যালু বসালে, লেন্থের ভ্যালু ব্রেথের ভ্যালু বসিয়ে SF2 এর ভ্যালু যা এলো, SF2 এর ভ্যালু তুমি এখানে পুট করলে, ঠিক আছে, SF2 এর জায়গাতে পুট করলে। এবার চলে আসো যদি তোমার হয় স্কয়ার, তাহলে স্কয়ারের ভ্যালু কত হবে, স্কয়ার ভ্যালু হবে লেন্থ আর ব্রেথ কেটে গেল 1 মাইনাস 0.2, তার মানে 0.8, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো অলরেডি এই টার্মটা রয়েছে, এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে মানে মূল যেটা তারজাগিজ ইকুয়েশন, সেখানে তারজাগিজ সাহেব একটা 0.5 লিখে রেখেছেন, তার মানে আপনার কত আসলো, স্কয়ারের ক্ষেত্রে SF2 এর ভ্যালু আসলো 0.8, এই 0.8কে তো এই 0.5 দিয়ে গুণ করতে হবে, 0.8কে 0.5 দিয়ে গুণ করলে আলটিমেট রেজাল্টটা কত আসবে,
0.4। মৌপ্রিয়া কত আসবে আলটিমেট রেজাল্ট? তাহলে আলটিমেট রেজাল্ট আসবে 0.4, ঠিক আছে? কারণ 0.8 যে হলো 0.8কে তো এই মূল 0.5 দিয়ে তোমাকে গুণ করতে হলো, এই গেল হচ্ছে 0.8 ইন্টু 0.5 0.4। এবার তুমি চলে আসো সার্কুলারের ক্ষেত্রে। সার্কুলারের ক্ষেত্রে ক্যালকুলেশনটা করে দেখা গেছে ভ্যালুটা আসে 0.6 SF2 এর ভ্যালু, ঠিক আছে? সার্কুলারের ক্যালকুলেশন 0.6 ভ্যালুটা মনে রাখো। এটা তুমি ডাক্তার বিসি পূর্ণিমার বইও আছে, একটা বড় ক্যালকুলেশন, ঠিক আছে? এখানে যেমন তুমি লেন্থ আর ব্রেথকে কেটে দিতে পারলে SF2 ক্যালকুলেশনের সময় তোমার সার্কুলারে হয়ে কাটা যায় না, ওটা একটা বড় ক্যালকুলেশন আসে 0.6। এই 0.6 যখন এই থার্ড পার্টে বসবে 0.6কে তো 0.5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই ভ্যালুটা কত আসবে 0.6 ইন্টু 0.5, ভ্যালুটা তোমার চলে আসলো 0.3। ক্লিয়ার হয়েছে? এবার তোমাদের ফর্মুলাটা একবার লিখে দিই আমি। এটা ক্লিয়ার তো বন্ধুরা করতেই হবে, ঠিক আছে? তাই যদি স্ট্রিপ যদি হয়, স্ট্রিপের ক্ষেত্রে কিউ ইউ এর ভ্যালু কত আসলো, যেটা মূল তারজাগিজ ইকুয়েশন, সি ইন্টু এনসি প্লাস গামা ইন্টু ডিএফ ইন্টু এন কিউ প্লাস 0.5 গামা ইন্টু বি ইন্টু এন গামা, ঠিক আছে? এটা আসলো মূল তারজাগিজ ইকুয়েশন। কার ক্ষেত্রে? এটা স্ট্রিপ ফুটিংয়ের ক্ষেত্রে, এটা স্ট্রিপের ক্ষেত্রে। এবার 2 নম্বর কেস, রেড ট্রায়াঙ্গেল আসলো। রেড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিউ ইউ এর ভ্যালু কত আসবে? রেড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এবার কি বললাম? এবার বললাম যে তোমার মডিফাইড তারজাগিজ ইকুয়েশন। মডিফাইড তারজাগিজ ইকুয়েশনে তোমার এই শেপ ফ্যাক্টর 1 আর শেপ ফ্যাক্টর 2 দুটো অ্যাক্ট হলো। শেপ ফ্যাক্টর 1 আর শেপ ফ্যাক্টর 2 এর রেড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ভ্যালু কত, স্কোয়ারের ক্ষেত্রে ভ্যালু কত, সার্কুলারের ক্ষেত্রে ভ্যালু কত, অলরেডি আমরা দেখে নিয়েছি, ঠিক আছে? তাহলে রেড ট্রায়াঙ্গুলার যখন হবে তখন তাহলে শেপ ফ্যাক্টর 1 আসলো ফার্স্ট কোঅর্ডিনেটে বা ফার্স্ট পার্টে, এর ভ্যালুটা আসলো 1 প্লাস 0.3 বি বাই এল, ঠিক আছে? তারপরে এগুলো একই, সি এন সি, সেকেন্ড পার্টের কোনো অস্তিত্ব নেই, গামা ইন্টু ডিএফ ইন্টু এন কিউ, এবং থার্ড পার্টে কত আসলো 1 মাইনাস 0.2 বি বাই এল, আর বাদবাকি তো সমান 0.5 ইন্টু গামা ইন্টু বি ইন্টু এন গামা। এটা আসলো তোমার রেড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এটা আসলো রেড ট্রায়াঙ্গেল, ঠিক আছে? রেড ট্রায়াঙ্গেল হয়ে গেল। এবার আসলো তোমার স্কোয়ার। স্কোয়ারের ক্ষেত্রে আমরা কত ভ্যালু পেলাম? স্কোয়ারের ক্ষেত্রে SF1 এর ভ্যালু পেলাম হচ্ছে 1.3, আর SF2 এর কত ভ্যালু পেলাম? SF2 এর ভ্যালু পেলাম এই 0.8। তো আলটিমেটলি তো 0.8কে গুণ করতে হবে 0.5 দিয়ে, ঠিক আছে? যারা লিখেই দিই একবার যখন পুরোটা লিখছি। এবার রেড ট্রায়াঙ্গেল হলো থার্ড পার্টে আসি। থার্ড পার্ট হচ্ছে তোমার স্কোয়ার। তাহলে স্কোয়ারের ক্ষেত্রে এখানে লিখে দিচ্ছি এটা স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ারের ক্ষেত্রে কিউ ইউ এর ভ্যালু কত পেলে তুমি? 1.3 এলো শেপ ফ্যাক্টর 1 এর ভ্যালু, তার সঙ্গে সি ইন্টু এনসি প্লাস মাঝের পার্টটা গামা ইন্টু ডিএফ ইন্টু এন কিউ, ঠিক আছে? এবার শেপ ফ্যাক্টর 2 এর ভ্যালু কত? শেপ ফ্যাক্টর 2 এর ভ্যালু 0.8। 0.8কে এই 0.5 দিয়ে তুমি গুণ করে আমি এখানে একবারে লিখলাম 0.4 ইন্টু গামা ইন্টু বি ইন্টু এন কিউ, ঠিক আছে? এটা হয়ে গেল তোমার স্কোয়ারের ক্ষেত্রে। এবার সার্কুলারের ক্ষেত্রে কত? সার্কুলারের ক্ষেত্রে তোমার শেপ ফ্যাক্টর 1 এর ভ্যালু তোমার এসেছিল 1.3, আর শেপ ফ্যাক্টর 2 এর ভ্যালু এসেছিল 0.6। ওই 0.6কেও তুমি 0.5 দিয়ে গুণ করবে এবং ভ্যালুটা লিখবে তুমি 0.3। তাহলে এর ক্ষেত্রে কিউ ইউ কত? কিউ ইউ এর ভ্যালু হচ্ছে 1.3 ইন্টু সি ইন্টু এন সি প্লাস গামা ইন্টু ডিএফ ইন্টু এন কিউ প্লাস 0.3 বি ইন্টু গামা ইন্টু এন গামা, ঠিক আছে? ব্যাস, দ্যাটস অল। এইটুকুন ইনফরমেশন যদি তোমার থাকে, তোমরা যারা ইন্টারভিউ দিতে চলছো আর কি, বা যে কোনো পরীক্ষাতে বসো, তারজাগিজ বেয়ারিং ক্যাপাসিটিতে এর বাইরে আর কোনো ইনফরমেশন হতে পারে না। একটা কোশ্চেন করিয়ে দিই, হ্যাঁ, গুপ্তার বইয়ে 3টে কোশ্চেন আছে এই শেপ ফ্যাক্টরের উপর। একটা 202 নম্বর কোশ্চেন, একটা 407 নম্বর কোশ্চেন, একটা 200 নম্বর কোশ্চেন। আমার দৃঢ় বিশ্বাস
আমি যেভাবে পড়ালাম ক্লাসটা যদি বুঝে থাকো, বুঝে যদি নাও থাকো রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে কালকের মধ্যে, ঠিক আছে? তুমিও সেখান থেকে দেখে নিতে পারবে, আরেকবার দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটা কোশ্চেন করাই তোমাদের, 202 নম্বর কোশ্চেনের সলিউশনটা বের করি। সলিউশন দেখলেই ডাইরেক্ট আমি কোশ্চেনে কী লেখা আছে তোমাদের বলেই দিতে পারবো আর কি। সলিউশন 2, এটাও অনুষ্ঠিতের করিয়েছি কালকে ব্যাচে, ওদের সব কটাই করিয়েছি, রেগুলার ব্যাচে তো অনেকটা সময় পাওয়া যায়। 202, ঠিক আছে? শুধুই কোশ্চেনটা একবার দেখাই কি বলেছে। 202 ভালো কোশ্চেন, 202 যদি বুঝে যাও। 202 দেখো কি বলেছে, কেন বললাম 200 মনে হয়, দেখি তো 202 তো 200 নম্বর কোশ্চেনটা হবে। হ্যাঁ 200 নম্বর কোশ্চেন, 202 তো ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টরের কোশ্চেন, 200 নম্বর কোশ্চেনটা। 200 নম্বর কোশ্চেনে দেখি কি পড়েছে। এখানে বলেছে যে তারজাগিজ ইকুয়েশন অফ আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি ফর স্ট্রিপ ফুটিং মে বি ইউজড ফর সার্কুলার ফুটিং রেস্টিং অন পিওরলি ক্লেই সয়েল উইথ কারেকশন ফ্যাক্টর। একদম সোজা কোশ্চেন, ঠিক আছে? একদম সোজা কোশ্চেন। ডাইরেক্ট সলিউশনে যাই। সলিউশনে কি বলেছে? সলিউশনে দেখতে পাচ্ছ কিউ ইউ এর আমি ভ্যালুটা মডিফাইড তারজাগিজ ইকুয়েশন লিখে রেখেছি এই শেপ ফ্যাক্টর 1 আর শেপ ফ্যাক্টর 2 দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে তোমার শেপ ফ্যাক্টর 1 এর ভ্যালু কত? শেপ ফ্যাক্টর 1 এর ভ্যালু হচ্ছে 1 ফর স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে, তাই তো? স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে তো তোমার 1 হলো শেপ ফ্যাক্টরের ভ্যালু, সিএনসি তো শুধু, তাহলে শেপ ফ্যাক্টরের ভ্যালু 1। এবার তুমি যখন স্কোয়ারে যাচ্ছ তখন স্কোয়ারের বেলা তোমার শেপ ফ্যাক্টর কত হয়ে যাচ্ছে? স্কোয়ারের বেলা শেপ ফ্যাক্টর হচ্ছে 1.3, তাহলে তোমার, এবং এখানে দেখো 1.3, তাহলে তোমাকে বলেছে যে কত টাইমস হচ্ছে, তাহলে 1.3 দিয়ে গুণ করতে হবে। আগে ছিল 1, এখন তুমি 1.3 দিয়ে গুণ করলে 1.3 টাইমস, এই বলেছে 200 নম্বর কোশ্চেন। আরেকটা কোশ্চেন দেখাই, 407 নম্বর কোশ্চেন, দেখি 407 নম্বর কোশ্চেনে কি বলেছে। চারশো 7 নম্বর কোশ্চেনটাও দেখো, সলিউশনটা আমি দেখে যেটুকুন বুঝতে পারছি, ঠিক আছে? এটাও তোমাদের আজকে ক্লাসে সম্পূর্ণ আলোচনা হয়ে গেছে। এখানে কি কি জায়গা দরকার জানার জন্য, এই ফায়ের ভ্যালু 0 হলে এনসির ভ্যালু কত, এন কিউ এর ভ্যালু কত, এন গামার ভ্যালু কত, এ দুটো জানবে। এই কিউ নেট কত, কিউ নেট হচ্ছে কিউ গ্রস মাইনাস গামা ইন্টু ডিএফ, এই হলো। এবার এই শেপ ফ্যাক্টর 1 করে তোমার করে দেবো কি কোশ্চেনটা, না নিজে একবার দেখবে? পুরো সলিউশনটা কিন্তু করা আছে এবং টোটাল থিওরিটা বলেছে কিন্তু, ঠিক আছে? অলরেডি এই সলিউশন উত্তর ব্যাংক তোমাদের দেওয়া রয়েছে কিন্তু, ঠিক আছে? তাহলে আমি এটাকে বাদ দিচ্ছি। 407 নম্বর কোশ্চেনটা তোমরা আগে দেখে নাও, অলরেডি দেখে নাও, আর যদি বুঝতে না পারো নেক্সট ক্লাসে আমাকে বলবে, আমি অবশ্যই করে দেবো। আমার বক্তব্য নিজেরা দেখলেও পারবে। এখানে দেখো লেন্থের ভ্যালু দিয়েছে 9, ব্রেথের ভ্যালু দিয়েছে 6, যেটা বলেছিলাম লেন্থের ভ্যালু সবসময় বেশি হয়, ঠিক আছে? চলো এবার তোমাদের পড়াবো হচ্ছে এস্টিমেটটা।